মেয়েদের গয়নার প্রতি একটা স্বাভাবিক আকর্ষণ থাকে, কিন্তু সেই আকর্ষণ কি এতটা হতে পারে যে তাকে মৃত্যুর ওপার থেকেও ফিরে আসতে হয়? রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প মণিহারা অবলম্বনে সত্যজিৎ রায়ের ৩ কন্যা ছবির প্রথম গল্প নিয়ে আজ রেইনবো ক্লাসিক্সের নিবেদন মণিহারা। ছবির শুরুতেই দেখা যায় প্রায় সন্ধ্যের সময় শীতের হুহু হাওয়া এবং শিয়ালের প্রবল চিৎকারের মধ্যে দিয়ে এক ভগ্নপ্রায় জরাজীর্ণ প্রাসাদের মতো বাড়ির সামনে দিয়ে একজন লোক ঘাটের সামনে আসেন এবং সেখানে বসেন। ভদ্রলোক নিজের পকেট থেকে একটি গাঁজার কলকে বের করে সেটিকে খুব মন দিয়ে পর্যবেক্ষণ করছিলেন। এমন সময় খুব মৃদু গলায় কেউ হঠাৎ বলে ওঠে, মশাইকে তো ঠিক চিনলাম না। ভদ্রলোক চমকে ওঠেন। বোঝা যায় সিঁড়ির ধারে বসা কালো চাদর মুড়ি দেওয়া লোকটিকে তিনি আগে দেখতে পাননি। তিনি জিজ্ঞেস করেন যে তিনি নতুন এসেছেন কিনা। চাদর মুড়ি দেওয়া লোকটি সম্মতি জানালে তিনি নিজের পরিচয় দিয়ে বলেন যে তার নাম শ্রী গোবিন্দলাল চক্রবর্তী এবং সেখানে তিনি এক স্কুলে মাস্টারি করেন। গত 20 বছর ধরে তিনি এই অঞ্চলেই আছেন। সেই সঙ্গে তিনি বেশ অবাক হয়ে প্রশ্ন করেন যে ভদ্রলোক এই সময় এখানে কি করছেন, কারণ এদিকে খুব একটা লোকজন আসে না, যেহেতু এই বাড়িটির বেশ বদনাম আছে। চাদর মুড়ি দেওয়া লোকটি যখন বলেন যে তাহলে তিনি এখানে এসেছেন কেন, তার উত্তরে গোবিন্দলাল বাবু বলেন যে তিনি এখানে প্রায়ই আসেন কারণ ভূত প্রেত নিয়ে তার একটু কৌতূহল আছে। বেশ কিছুদিন যাবৎ রিসার্চ করে তিনি ওই বাড়িতে যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল তা জেনেছেন এবং লিপিবদ্ধ করেছেন। গোবিন্দলাল বাবু যখন সেই ঘটনা পড়ে শোনাতে চান তখন সেই লোকটি আপত্তি করলেন না। গোবিন্দলাল তখন শোনালেন সেই সাহাবাড়ির অদ্ভুত ঘটনার কথা। 20 বছর আগে ফণীভূষণ সাহা তাঁর স্ত্রী মণিমালিকাকে সঙ্গে নিয়ে এই মানিকপুরের সাহাবাড়িতে আসে। ফণীভূষণ তাঁর কাকার মৃত্যুতে তাঁর সম্পত্তির উত্তরাধিকার পায় ও কলকাতা থেকে মানিকপুরে থাকতে আসে। ফণীভূষণ তাঁর স্ত্রীকে খুবই ভালোবাসত ও তাঁর ভালোবাসা পাওয়ার জন্য সে সবকিছুই করতে রাজি ছিল। সে চাইতো মণিমালিকা মন থেকে তাকে ভালোবাসুক, কিন্তু মণিমালিকা এই নিয়ে খানিকটা উদাসীন ছিল। ফণীভূষণ যখন তাকে বলে এই নির্জন জায়গায় তার থাকার অসুবিধা হলে সে তাকে নিয়ে আবার কলকাতায় ফিরে যাবে, তখন মণিমালিকা বলে কলকাতায় সে কিছুতেই ফেরত যাবে না, এই জায়গাটা তার ভারী পছন্দ হয়েছে। বলেই সে ফণীভূষণের কাকিমার ছবির দিকে তাকিয়ে থাকে এবং যখন ফণীভূষণ তার কাকিমাকে সুন্দরী বলে তখন সে বলে যে অত গয়না পরলে সবাইকেই সুন্দর দেখায়। ফণীভূষণ বলে যে তাকে গয়না ছাড়াও সুন্দর দেখায়। সে খানিকটা রেগে গিয়েই বলে ওঠে, তাই জন্য কি সে তাকে আর গয়না দেবে না? ফণীভূষণ বলে দেবে, যদি সে তাকে একটু ভালোবাসে। এইখানে গোবিন্দলাল স্ত্রী চরিত্র সম্বন্ধে একটু বলে যে স্ত্রী সাধারণত কড়া স্বামী ভালোবাসে। যে স্বামী ভালোবাসার কাঙাল তাকে বঞ্চিতই থাকতে হয়, কারণ শিং ঘষিবার জন্য হরিণ শক্ত কাঠের গুঁড়ি খোঁজে, কলা গাছে তাহার শিং ঘষিবার সুখ হয় না। এর কয়েকদিন পর এক দুপুরবেলা মণিমালিকার এক দূর সম্পর্কের ভাই মধুসূদন তার কাছে সাহায্য চাইতে আসে। বলে সে যদি ফণীভূষণকে বলে তার কাজের একটা ব্যবস্থা করে দিতে পারে, না হলে সে না খেতে পেয়ে মারা যাবে। কিন্তু মণিমালিকার মুখ দেখে মনে হয় সে যথেষ্টই বিরক্ত, সে কিছুতেই তার কোনো সাহায্য করতে চায় না। পরে ফণীভূষণ বাড়ি ফিরে এলে মণিমালিকা এক গা গয়না পরে তার সামনে আসে, বলে যে সে নিজের হাতে সব ঘরদোর সাজিয়েছে, কারণ না হলে তো তার সময় কাটে না। ফণীভূষণ যখন বলে যে সময় না কাটলে তারা কলকাতা ফিরে যাবে, তখন মণি কিছুতেই রাজি হয় না, কারণ সেখানে তার সন্তান হয়নি বলে ফণীভূষণের আত্মীয়রা তাকে পছন্দ করতো না। তার মনেও এই নিয়ে কষ্ট আছে। সে ভাবে ফণীভূষণও হয়তো তার সম্বন্ধে খারাপ কিছু ভাবে, কিন্তু ফণীভূষণ ছিল অন্য ধাতুতে গড়া। আশ্বাস দিয়ে সে বলে যে সে এরকম ভাবে না, সে তাকে বড় ভালোবাসে, আর তাই তো তার দূরসম্পর্কের ভাই মধুসূদনকে সে চাকরিতে বহাল করেছে। একদিন ফণীভূষণ মণিমালিকার জন্য কানের দুল নিয়ে আসে। মণিমালিকা প্রায় ছিনিয়ে নিয়ে তাড়াতাড়ি সে দুল পরে নেয়। গয়নার প্রতি তার আকর্ষণ ছিল পাগলের মতো,
আর সে গয়নাকেই সন্তান স্নেহে লালন করত, আর তা হারানোর ভয়ও পেত খুব। তাই সে সন্দেহ করে বসে তাদের বহু পুরনো চাকর ভগীরথকেও। কিন্তু ফণিভূষণ তাকে আশ্বস্ত করে বলে যে তাকে চাইলে সে সন্দেহ করতে পারে, কিন্তু ভগীরথকে সন্দেহ করা একেবারেই অমূলক। এর মধ্যেই ঘটে যায় এক অঘটন। ফণিভূষণের পাটের গুদামে আগুন লেগে প্রচুর টাকার ক্ষতি হয়। কিভাবে সে টাকার জোগাড় হবে তাই নিয়ে যখন সে চিন্তিত, তখন মণিমালিকা হঠাৎই বলে ওঠে, আমার গয়না নিলে হয় না? ফণিভূষণের মুখে আসার আলো দেখে মণিমালিকা আতঙ্কিত হয়ে ওঠে। পাগলের মতো দৌড়ে গয়নার সিন্দুক বন্ধ করে দেয়, বলে কোনো মতেই সে তার গয়নায় হাত দিতে দেবে না। ফণিভূষণ যখন বলে যে সে তো তার গয়না চায়নি, তবে টাকার জোগাড় করতে তাকে কয়েকদিনের জন্য কলকাতা যেতে হবে, মণিমালিকাকে একা ফেলে যাবে কি করে তাই নিয়েই সে ভাবিত ছিল। তখন মণি বলে যে সে সৎসঙ্গে যেতে পারে, মণির কোনো অসুবিধাই হবে না। আসলে স্বামীর থেকেও গয়নাই তার অনেক বেশি প্রিয় ছিল, তাই গয়না বাঁচাতে সে স্বামীর থেকে দূরে থাকতেও রাজি ছিল। ফণিভূষণ যদি টাকার জোগাড় না করতে পারে তবে আবার তার গয়না চেয়ে বসতে পারে, এই আশঙ্কায় সে সমস্ত গয়না নিয়ে বাপের বাড়ি চলে যাওয়ার কথা চিন্তা করে, আর তাকে পৌঁছে দেওয়ার জন্য ডেকে পাঠায় তার সেই দুঃসম্পর্কের ভাই মধুসূদনকে। মধুসূদনকে সবটা বলতে গিয়ে যখন মণি তার গয়নার বাক্স তাকে দেখায়, তখন লোভে মধুসূদনের চোখ চকচক করে ওঠে। সে পরের দিনই মণিমালিকাকে নিয়ে যাবে বলে। মণিমালিকা পাগলের মতো হেসে ওঠে। পরদিন রাতে যাওয়ার আগে মণি একটি একটি করে সমস্ত গয়না নিজের গায়ে পড়ে। মধুসূদন যখন বলে যে তার এভাবে নিজের স্বামীকে ছেড়ে দিতে আফসোস হচ্ছে কিনা, উত্তরে সে বলে, আফসোস আমার একটাই, টাকার জোগাড় করতে পারলে ফণিভূষণ একটি গয়না তাকে দেবে বলেছিল, সেটা আর পাওয়া হবে না। মধুসূদন যখন জানতে চায় যে তার গয়নার বাক্স কোথায়, তখন সে গায়ের চাদর সরিয়ে সারা গায়ে ঝিকমিক করে ওঠা গয়না দেখায়, বলে তাকে না মেরে এই গয়না কেউ নিতে পারবে না। আসলে মধুসূদনকে সে বিশ্বাস করতো না। সে জানতো গয়নার বাক্স সঙ্গে নিয়ে গেলে সহজেই তা বেহাত হয়ে যেতে পারে, কিন্তু প্রাণে মেরে গয়না নিতে হয়তো সে দ্বিধাবোধ করবে। কিন্তু সে হয়তো একটু ভুল ভেবেছিল, বোঝেনি লোভ মানুষকে দিয়ে অনেক কিছুই করিয়ে নিতে পারে। কয়েকদিন পর টাকার জোগাড় করে সমস্ত ঝামেলা মিটিয়ে ফণিভূষণ ফিরে আসে, কিন্তু বাড়ি ফিরে মণিকে খুঁজে না পেয়ে যখন ঘরে গিয়ে দেখে তার গয়নার বাক্স খালি, তখন আশঙ্কায় তার বুক কেঁপে ওঠে। চাকর ভগীরথকে জিজ্ঞেস করলে সেও কোনো সদুত্তর দিতে পারে না। ফণিভূষণের মন ভেঙে যায়। একদিন সন্ধেবেলায় চেয়ারে বসে আনমনেই সে হাতে তুলে নেয় মণিমালিকার জন্য নিয়ে আসা গয়নার বাক্সটা। বাক্স খুলতেই দেখা যায় তার মধ্যে রয়েছে একটি বহুমূল্য নেকলেস। সঙ্গে সঙ্গে মণিমালিকার খিলখিল হাসি ফণিভূষণ শুনতে পায়। চমকে উঠে সে গয়নার বাক্স বন্ধ করে। তার মনে আশার সঞ্চার হয় যে মণি হয়তো ফিরে এসেছে। দৌড়ে দরজার বাইরে গিয়ে দেখে সেখানে কেউ নেই, শুধু বুড়ো ভগীরথ বসে আছে। ভগ্ন মনোরথ হয়ে সে আবার ঘরে ফিরে আসে। রাতে ফণিভূষণ ঘুমিয়ে পড়ার পর ঘড়িতে যখন রাত 12টা, হঠাৎই কিসের শব্দে ফণিভূষণের ঘুম ভেঙে যায়। সে শোনে কেউ যেন এক গা গয়না পরে ঝমঝম করতে করতে দরজার বাইরে এসে দাঁড়িয়েছে। ফণিভূষণ পাগলের মতো দৌড়ে গিয়ে দরজার আগল খোলে, কিন্তু দরজার বাইরে কেউ ছিল না। সে দৌড়ে টানা বারান্দার ও প্রান্ত পর্যন্ত যায়, মণি মণি ডাকতে ডাকতে, কিন্তু কাউকেই সে দেখতে পায় না। আশা, আতঙ্ক, আশঙ্কার দোলাচলে সে দুলতে থাকে। পরদিন ছিল পূর্ণিমা। ঘরে অস্থিরভাবে পায়চারি করছিল ফণিভূষণ। একসময় সে শুতে যায়। বাইরে তখন ফুটফুটে জ্যোৎস্না, কিন্তু ফণিভূষণের চোখে ঘুম নেই। কিসের অপেক্ষায় যেন সে ঘুমোতে পারছে না। খাটের পাশেই টেবিলের ওপর রাখা সেই নেকলেসের বাক্সটা। একসময় 12টা বাজলে জ্যোৎস্না স্নাত উঠোনের মধ্যে দিয়ে একটা ঝমঝম আওয়াজ শোনা যায়। উঠোন পেরিয়ে সেই আওয়াজটা আসে ওপরে। দরজা খুলে যায় ক্যাঁচ করে। শব্দটা টানা বারান্দা হয়ে চলতে চলতে ফণিভূষণের ঘরের সামনে এসে দাঁড়ায়। ফণিভূষণ আধশোয়া হয়ে আতঙ্কিত হয়ে শুনছিল সেই শব্দ। আজ আর সে উঠে যায় না। ঘরের দরজা খুলে ঝমঝম শব্দ তুলে একটি ছায়ামূর্তি ঘরে ঢোকে।
ধীরে ধীরে এগিয়ে আসে খাটের কাছে। ফণিভূষণ খানিকটা ভয়ে খানিকটা আশায় জিজ্ঞেস করে, মণি, তুমি ফিরে এসেছো? মণি বা ছায়ামূর্তি মাথা নাড়িয়ে না বলে। তারপরই ফিরে তাকায় টেবিলের ওপর রাখা সেই নেকলেসের বাক্সটার দিকে। ফণিভূষণের চোখে মুখে ফুটে ওঠে আতঙ্ক। সে হাত দিয়ে বাক্সটা বাঁচানোর চেষ্টা করে। ছায়ামূর্তি খিলখিল করে হেসে এগিয়ে আসে। ফণিভূষণের হাতের ওপর এসে পড়ে একটি গয়না পরা কঙ্কালের হাত। আতঙ্কে সে চিৎকার করে ওঠে। খিলখিল হাসির মধ্যেই কঙ্কালের হাতটা গয়নার বাক্সটা টেনে নিয়ে নেয়। গল্প শেষ করে গোবিন্দলাল সেই চাদর মুড়ি দেওয়া লোকটিকে জিজ্ঞেস করেন গল্পটা তার কেমন লাগলো। উত্তরে সেই লোকটি বলে, গল্পটা বড় চমৎকার, তবে তথ্যের প্রচুর ভুল আছে। গোবিন্দলাল যখন জিজ্ঞেস করেন তিনি সেটা জানলেন কেমন করে, তার উত্তরে সেই লোকটি উঠে দাঁড়ান। চাদরটা আরো ভালো করে মুড়ি দিতে দিতে বলেন, কারণ আমার নাম শ্রী ফণিভূষণ সাহা, নমস্কার। আর বলতে বলতেই জলজ্যান্ত লোকটি যেন হাওয়ায় মিলিয়ে যান। গোবিন্দলাল আতঙ্কে গোঁ গোঁ করতে করতে পড়ি বড়ি করে সেখান থেকে পালান। সিঁড়িতে পড়ে থাকে তার সেই গল্পের খাতা, ছাতা আর গাঁজার কলকে। বন্ধুরা, এই ছিল আমাদের রেইনবো ক্লাসিক্সের প্রথম নিবেদন। তোমাদের যদি এই ধরনের ক্লাসিক সিনেমার এক্সপ্লেনেশন শুনতে ভালো লাগে তাহলে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন। প্লিজ 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 কমেন্ট করে একটু জানাও ভিডিওটা এবার কেমন লাগলো। একটা লাইক করে দিও প্লিজ, 1 সেকেন্ডের ব্যাপার, একটা জাস্ট লাইক করে দিও যারা দেখছো, আর একটু সাবস্ক্রাইবও করে দিও, কারণ তোমরা প্রচুর লোক দেখছো যারা সাবস্ক্রাইব করছো না। দেখো 98%-এর ওপর লোক সাবস্ক্রাইব করছে না। সো প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দিও, না হলে আমি ভিডিও বানানোর উৎসাহ কি করে পাবো। তো আশা করি তোমরা নিশ্চয়ই সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে, এবং আমিও খুব শিগগিরই আসছি পরের ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই।